হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে যে ড্রামার কথা বলবো, সেটার নাম শুনলেই মনে হবে কোনো রূপকথার রাজ্যের গল্প বলছি। হ্যাঁ, আমি বলছি চাইনিজ ফ্যান্টাসি রোমান্স ড্রামা ফেয়ারিল্যান্ড রোমান্সের কথা। এই ড্রামায় আছে জাদু, প্রেম, বিশ্বাসঘাতকতা আর এক ভাগ্য, নিয়ম আর ভালোবাসার সংঘর্ষে বাঁধে এক অসম্ভব গল্প। তো চলো দেখে নেওয়া যাক এই অসম্ভব সুন্দর গল্পের এক্সপ্লেনেশন। আর এই সুন্দর গল্পটি আমাকে সাজেস্ট করেছে জিসা আক্তার। ধন্যবাদ জিসা তোমাকে এত সুন্দর একটা গল্প আমাকে সাজেস্ট করার জন্য। তো চলো শুরু করা যাক। গল্পের শুরু হয় এক রহস্যময়ী বন থেকে। রাজ্যের একজন প্রিন্স জো জিংলুন তার দলবল নিয়ে রাজ্যের শান্তি প্রতিষ্ঠার এক গোপন মিশনে বেরিয়ে পড়ে। তাদের লক্ষ্য একটি শান্তিপূর্ণ গ্রাম, যেখানে দীর্ঘদিন কেউ পা রাখেনি। তবে বনের মাঝামাঝি গিয়ে হঠাৎ করে তার ঘোড়াটা ভয় পেয়ে যায় আর ছুটতে থাকে কুয়াশার দিকে। আর ঠিক সেই কুয়াশার পথ ধরেই সে ঢুকে পড়ে এক গোপন গ্রামে, যার নাম তাংহুয়া সাং। এটা এমন একটা গ্রাম যেখানে বছরের পর বছর ধরে বাইরের লোক দেখতে পায় না কেউ। এই গ্রামে সারা বছর পিচ ফুল ঝরে পড়ে এবং এই গ্রামের একটা ভয়ানক নিয়ম আছে। বহিরাগত দেখলেই তাকে হত্যা করতে হবে, কারণ তারা মনে করে বহিরাগত মানেই অশুভ শক্তির বাহক। এরপর আমরা একটা ছেলেকে দেখি, সে হলো এই গ্রামের প্রতিরক্ষা মন্ত্রী। এই মেয়েটি হলো এই গ্রামের সবচেয়ে নির্ভীক আর দায়িত্ববান মেয়ে। তখন মেয়েটি বলে হরিণের রক্ত লাগবে, সেজন্য তো হরিণটাকে মেরে ফেলতে হবে না। এটা বলে সে হরিণের পা কেটে রক্ত নিয়ে সেই পায়ে আবার ব্যান্ডেজ করে হরিণকে ছেড়ে দেয়। আসলে চিনচিন খুব দয়ালু। এরপর আমরা একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। এই মহিলা হলো এই গ্রামের প্রধান, আর এই গ্রামের প্রধানকে অ্যারোফেং বলা হয়। সুতরাং এই মহিলা হলো এই গ্রামের বর্তমান অ্যারোফেং। অন্যদিকে আজকে গ্রামে একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে, আর এই অনুষ্ঠানটি ছিল ভাগ্য নির্ধারণের উৎসব। এই উৎসবে অবিবাহিত মেয়েরা একটা ফুল পানিতে ফেলে দেয় হয়ে যায় আর ভাবতে থাকে যে এই ছেলেটা কি, কোথা থেকে এলো। এখন ভাবো, এই গ্রামে যেখানে বহিরাগত দেখলেই হত্যা করতে চায় সবাই, এখন এই বহিরাগত একটা ছেলে কিনা এই গ্রামের ভবিষ্যৎ প্রধানের বর হয়ে গেল। সবাই বলা বলি করতে শুরু করে যে এই ছেলেটা কে। কিন্তু তখন চিংচিং বুঝে যায় যে এটা বহিরাগত। গলা চেপে ধরে। জু জিংলুন চিংচিংকে বলে যে সে ভুলে এখানে চলে এসেছে, তার এখানে থাকার বা কারোর কোনো ক্ষতি করার কোনো উদ্দেশ্য নেই। কিন্তু চিংচিং শুনে না, তাই বন্দি করে রাখে, যেখানে সাধারণত ওরা পশু পাখি বন্দি করে রাখত। তখন জিংলুন তার মায়ের কথা মনে করে যে যদি সে মারা যায় তাহলে তার মাকে দেওয়া কথা সে রাখতে পারবে না। সে তার মাকে কথা দিয়েছে যে সে ফিরে যাবে। অন্যদিকে চিংচিং পড়েছে মহাবিপদে। একদিকে বহিরাগত, অন্যদিকে তার ভাগ্যের বর। এখন সে কি করবে? তার কি প্রিন্সকে মেরে ফেলা উচিত, নাকি ভাগ্যের বর হিসেবে মেনে নেওয়া উচিত? সে দুটোনায় পড়ে কোনো ডিসিশন নিতে পারছিল না, তাই তার দাদিমার কাছে যায়। দাদিমা বুঝতে পারে চিনচিন কেন এখানে এসেছে। তিনি তখন চিনচিনকে মনে করিয়ে দেয় যে একবার এক বহিরাগত এই গ্রামে ঢুকে পুরো গ্রামকে ধ্বংস করে দিয়েছিল। তাই চিংচিংকে দাদিমা বলে যেন জিংলুংকে ছেড়ে না দিয়ে মেরে ফেলা হয়। অন্যদিকে প্রিন্সের সঙ্গীরা সবাই হন্যে হয়ে প্রিন্সকে খুঁজছে। তখন প্রিন্সের মায়ের কাছে এই খবর গেলে সে হুকুম দেয় যেভাবেই হোক, যেখান থেকে হোক, তার ছেলেকে যেন ফিরিয়ে আনা হয় এবং এই বিষয়টা যেন সিক্রেট থাকে। সে মনে মনে ভাবে যদি প্রিন্স জিংলুন ফিরে না আসে তাহলে জু ফ্যামিলির কেউ আর বাঁচতে পারবে না। এদিকে চিংচিং একটা ছুরি নিয়ে প্রিন্সকে মারতে গেলে দেখে প্রিন্স অনেক বেশি অসুস্থ। সে মৃতপ্রায় একজন মানুষকে এভাবে মেরে ফেলতে পারে না। এটা ভেবে সে গ্রামের এক পশুর ডাক্তারকে নিয়ে আসে, যার নাম ছিল ইওয়ান তখন পরীক্ষা করে বলে যে লোকটিকে বিষ দেওয়া হয়েছে। এটা শুনে তো চিংচিং অবাক হয়ে যায়। যাই হোক, এরপর চিংচিং প্রিন্সের ট্রিটমেন্ট করা শুরু করে এবং প্রিন্সের ভালোভাবে সেবা করে। পরদিন প্রিন্স জিংলুনের ঘুম ভাঙলে সে চিংচিংকে ধন্যবাদ দেয় তাকে বাঁচিয়ে রাখার জন্য। তখন চিংচিং প্রিন্সকে জিজ্ঞাসা করে যে সে কি বলতে পারবে তাকে কে এবং কিভাবে বিষ দেওয়া হয়েছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই প্রিন্সকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে বিষাক্ত কিছু ঘাস ছিল। সে বুঝতে পেরেছিল চিংচিং খুব কাইন্ড অ্যান্ড গুড হার্টেড পারসন, তাই সে ওই ঘাস খেয়ে নিয়েছিল যাতে চিংচিং তাকে অসুস্থ অবস্থায় পায়। কিন্তু বর্তমানে সে চিংচিংয়ের সামনে এমন একটা ভান ধরে যেন সে এই বিষের ব্যাপারে কিছুই জানে না। এরপর সে চিংচিং যখন রুম থেকে চলে যায়
তারপর সে চিংচিংয়ের রুমের বিভিন্ন জিনিস দেখছিল। সে তখন চিংচিংয়ের রুমে ফায়ার স্টোন পায়। ওই ফায়ার স্টোনগুলো সে দেখছিল। তখনই চিংচিং তার জন্য খাবার নিয়ে আসে, আর সে তাড়াতাড়ি করে চিংচিংয়ের একটা পেইন্টিং নিয়ে বই পড়ার মতো ভান ধরে। চিংচিং তাকে রেস্ট নিতে বললে সে বলে তার একটু এক্সারসাইজ করা দরকার, আর সে বই পড়তে পছন্দ করে। এটা শুনে তো চিংচিং অবাক হয়ে যায়। সে বলে, তোমার এই বইটা পছন্দ? এই বই সম্পর্কে তোমার কি ধারণা বলো তো? তখন জিংলুন একটু আটকে যায় এবং ইতস্তত বোধ করে। তখন চিংচিং বলে, বুঝতে পেরেছি তুমি পড়াশোনা জানো না, পড়তে পারো না। আমরা আউটসাইডাররা এত উইয়ার্ড কেন? যাই হোক, এরপর প্রিন্স খাবার খায়। অন্য দেশে প্রিন্সকে দেখতে না পেয়ে সে প্রিন্সকে খুঁজতে যায়। সে প্রিন্সের কাছে যায়। প্রিন্স তখন বাঁশ দিয়ে একটা হাতিয়ার বানাচ্ছিল। পিছন থেকে ফেইয়াংয়ের আসার সাউন্ড পেলে তাদের দুজনের মধ্যে ফাইটিং শুরু হয়। তখন বলে, চিংচিং, লোকটি ভালো না, সে এইমাত্রই আমাকে মেরে ফেলতে চাইছিল। এখন সে ভান ধরে আছে। এরপর সে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা জিংলুন চিংচিংকে বলে, এই গ্রামে আসার পর থেকে অনেকবার তুমি আমার জীবন বাঁচিয়েছ। তোমার কারণে, তোমার কল্যাণেই বেঁচে আছি, তাই তোমার জন্য একটি ছোট উপহার নিয়ে এসেছি। এরপর জিংলুন সেখানে ফায়ার ওয়ার্ক করে, যেটা দেখে চিংচিং খুব খুশি হয়। তখন একটা বাটারফ্লাই এসে প্রিন্সের হাতে বসে। এটা দেখে প্রিন্স ইমোশনাল হয়ে যায়। সে বলে যে ছোটবেলায় তার বাবা মারা যাওয়ার পর সে লুকিয়ে লুকিয়ে খুব কান্না করত। তখন তার মা তাকে খুঁজে বের করে বনের ভিতর নিয়ে যেত বাটারফ্লাই দেখাতে। তার মা তাকে বলেছে যে যখন তার বাবা তাদের কাছে আসে তখন বাটারফ্লাইয়ের রূপে আসে। তার মা তার একটু কান্নাও সহ্য করতে পারতো না, আর এখন তো সে তাকে না জানিয়ে এখানে চলে এসেছে। তার মাকে সে এই খবরটাও দিতে পারছে না যে সে ভালো আছে। না জানি তার মা এখন কী অবস্থায় আছে। এটা শুনে চিংচিং দুঃখ প্রকাশ করে। আবার সে এটাও বলে যে সে তার গোত্রের বিরুদ্ধে যেতে পারবে না, কিন্তু সে তাকে মেরেও ফেলতে চায় না। পরের সিনে আমরা দেখি প্রিন্স তার ঘরের ভিতর ছিল আর চিংচিং সেখান থেকে চলে যাচ্ছিল। তখন প্রিন্স দেখতে পায় যে তার কাছে দাদিমা আর ফেইয়াং আসছে। সে ভাবে দাদিমা আর ফেইয়াং হয়তো প্রিন্সকে মেরে ফেলতে চায়, এজন্যই আসছে। তাই প্রিন্স তখন বুদ্ধি করে ইচ্ছা করে ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে দেয়, যাতে চিংচিং দেখতে পায়। আর সে এটা শিওর হয়ে গিয়েছে যে চিংচিং দেখতে পেলে চিংচিং তাকে বাঁচাতে আসবে। আর ঠিক সেটাই হয়। চিংচিং আগুন দেখতে পেয়ে তাকে বাঁচায়। তখন সেখানে গ্রামবাসীরা এসে প্রিন্সকে জীবিত দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর তাকে মেরে ফেলতে বলে। দাদিমা তখন চিংচিংয়ের হাতে তলোয়ার তুলে দেয় প্রিন্সকে মারার জন্য। তখন চিংচিং গ্রামবাসীদেরকে বোঝায় যে প্রিন্স গ্রামের কারোর কোনো ক্ষতি করেনি। তাদের এই গ্রাম তো শান্তিপূর্ণ গ্রাম, এখানে সবাই মিলেমিশে বাস করে, সবাই এখানে যুদ্ধ এড়িয়ে চলে। তাহলে এই এত শান্তিপূর্ণ গ্রামে কেন একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলা হবে? তখন গ্রামের সবাই চিংচিংয়ের কথায় সায় দেয়। চিংচিং বলে প্রিন্স জিংলুং তার ডেস্টিনি, তার ভাগ্যের বর। তখন দাদিমা বলে, যদি সে তোমার ভাগ্য হিসেবে অর্থাৎ অ্যারোফেংয়ের সঙ্গী হিসেবে এখানে থাকে, তাহলে তাকে শপথ করতে হবে যে সে কখনো এই গ্রাম থেকে বের হতে পারবে না। যুগের পর যুগ তাকে এখানেই অ্যারোফেংয়ের জীবনসঙ্গী হয়ে থাকতে হবে। এটা শুনে প্রিন্স কোনো কিছু চিন্তা না করে সাথে সাথেই শপথ করে নেয় যে সে কখনোই চিংচিংকে ছেড়ে এই গ্রাম ছেড়ে যাবে না। সে চিংচিং মানে অ্যারোফেংয়ের জীবনসঙ্গী হয়ে এই গ্রামকে রক্ষা করবে, এই গ্রামকে সেবা প্রদান করবে। চিংচিং তো এইটা শুনে খুবই অবাক হয়ে যায়। আর অন্যদিকে ফেইয়াং এর অনেক মন খারাপ হয়, কারণ আমরা জানি যে ফেইয়াং মনে মনে চিংচিংকে পছন্দ করে। এরপর প্রিন্সের রুমে গিয়ে চিনচিন প্রিন্সকে বলে, তোমার পোশাক খুলে ফেলো। প্রিন্স তো অবাক হয়ে যায়, বলে কি? তখন আবারও বলে, তোমার পোশাক খোলো। নাকি তুমি চাইছো যে তোমাকে খুলতে আমি সাহায্য করি? প্রিন্স তো অবাক হয়ে যায় আর একটু লজ্জাও পায়, বলে না, কিন্তু তোমার এত তাড়াহুড়া করতে হবে না। চিংচিং বলে, দেরি করলে কেমনে হবে? তো প্রিন্স আর কোনো কথা না বলে পেছন দিকে ফিরে বসে আর চিংচিং তার ড্রেস সরিয়ে সেখানে ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে দেয়। এতে প্রিন্স মুচকি হেসে বলে, তুমি আমাকে মেডিসিন লাগিয়ে দেওয়ার জন্য ড্রেস খুলতে বলেছ? চিংচিং বলে, হ্যাঁ, তোমার ক্ষতটা গভীর, মেডিসিন লাগাতে দেরি হলে এটা তখন বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। প্রিন্স মনে মনে খুশি হয়ে যায় আর মুচকি হাসে। আসলে প্রিন্স তো এতক্ষণ অন্য কিছু ভাবছিল। তো
তো পরের দিন সকালে তারা সবাই মিলে মাছ ধরতে যায়। সেখানে সবার আগে চিংচিং একটা বড় মাছ ধরে। প্রিন্সের পর নেট দিয়ে একটা বড় মাছ ধরার জাল বানায় যাতে একসাথে অনেক মাছ ধরা যায়। এটা দেখে তো চিংচিং সহ গ্রামবাসীরা সবাই অনেক খুশি হয়, কারণ এই প্রথম তারা এরকম বুদ্ধি দেখতে পেল। অন্যদিকে প্রিন্সের সঙ্গীরা প্রিন্সকে খুঁজতে খুঁজতে একটা নদীর ধারে আসে। সেখানে জিংশুয়ান নামের এই মেয়েটি প্রিন্সের একটা পার্স খুঁজে পায়। এদিকে প্রিন্স মনে মনে ভাবতে থাকে, যেহেতু সে একটি রিভারের মধ্য দিয়ে এই গ্রামের পানির পথ দিয়ে এখানে এসেছে, তাহলে এই পানির মধ্যেই নিশ্চয় এখান থেকে বের হওয়ার রাস্তা রয়েছে। তখন ফেইয়াং বলে, কি দেখছো এভাবে? প্রিন্স তখন বলে, ভাই, তোমার আমার মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে। কিছুদিন পরেই চিংচিং আর আমার বিয়ে হতে চলেছে। তুমি হলে চিংচিংয়ের ছোটোবেলার বন্ধু, তাই আমি তোমার সাথে কোনো প্রবলেম রাখতে চাই না। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। ফেইয়াং বলে, মিসআন্ডারস্ট্যান্ডিং নাকি সত্যি সত্যিই আমার চিন্তাটাই ঠিক, সেটা তো তুমিই ভালো জানো। তখন প্রিন্স বলে, দাও, আমাকে দাও, তোমাকে সাহায্য করি। এটা বলে ফেইয়াংয়ের কাছে গেলে ফেইয়াং তার হাতটা সরিয়ে দেয়, আর সাথে সাথে প্রিন্স পানিতে পড়ে যায়। ফেইয়াং বলে, আরে, আমি তো জাস্ট একটু সরিয়ে দিয়েছি। আসলে প্রিন্স ইচ্ছা করে পানিতে ঝাঁপ দিয়েছিল রাস্তা খুঁজে বের করার জন্য। তো সে নদীর গভীরে গিয়ে এই গ্রাম থেকে বের হওয়ার জন্য পথ খুঁজতে থাকে। পথ খুঁজে না পেয়ে সে যখন পানি থেকে উঠতে নেবে, তখন তার পায়ের নদীর নিচের কিছু ঘাস আটকে যায়। সে সময় চিংচিং এসে প্রিন্সকে পানি থেকে তুলে নিয়ে আসে। এরপর গ্রামের সবাইকে প্রিন্স ফিশ গ্রিল করে খাওয়ায়। সবাই খুব খুশি হয়। সবাই প্রিন্সের হাতের গ্রিলড ফিশ খেয়ে খুব পছন্দ করে। প্রিন্স চিংচিংয়ের জন্য একটা গ্রিলড ফিশ নিয়ে আসে, আর চিংচিংয়ের কাছ থেকে ওর হাতের ওয়াইনটা খেতে চায়। চিংচিং তখন প্রিন্সকে ওর ওয়াইনটা খেতে দেয়। এটা দেখে গ্রামবাসীরা সবাই বলে, ভাই জু, তুমিই প্রথম ব্যক্তি যে কিনা চিংচিংয়ের হাতের ওয়াইন পান করতে পারলে, তাও আবার ওরই পাত্র থেকে। এটা শুনে প্রিন্স খুশি হয়ে যায়, আর চিংচিং এম্বারাস ফিল করে। তখন সেখানে দাদিমা আসে। প্রিন্স দাদিমাকেও গ্রিলড ফিশ খেতে দিলে দাদিমাও খুব পছন্দ করে। সে সময় গ্রামবাসীরা প্রিন্স আর চিংচিংয়ের বিয়ে নিয়ে কথা বলে। সবাই বলতে থাকে যে চিংচিং আর প্রিন্স পারফেক্ট একটা জুটি, ওদের খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত। একজন বলে, সামনের এপ্রিলের 18 তারিখে বিয়ের জন্য খুব শুভ দিন। তখন দাদিমা প্রিন্স আর চিংচিংয়ের বিয়ের দিন ঠিক করে 18 এপ্রিল, যেই দিনটা ছিল প্রিন্সের ডিউটির দিন। সেদিন যদি প্রিন্স তার নিজের রাজ্যে বা প্রাসাদে উপস্থিত থাকতে না পারে, তাহলে তার ফ্যামিলিকে হয়তো সে আর কখনো বাঁচাতে পারবে না। তো প্রিন্স আসলে এদের সবার সব কথা সাথে সাথে মেনে নিচ্ছিল, যাতে করে সে এখানে থেকে পালানোর রাস্তাটা খুঁজে বের করতে পারে। যাই হোক, রাতের বেলা প্রিন্স পালানোর রাস্তা খোঁজার জন্য ফাউন্টেন অফ ইউথ সেঞ্চুরিতে যেতে থাকে। অন্যদিকে দাদিমা আর ফেইয়াং আগে থেকেই সেখানে গিয়ে প্রিন্সের জন্য অপেক্ষা করতে থাকে। দাদিমা বলে, প্রিন্স আজকে এখানে আসবেই, আর এখানে আসলে তাকে ধরে ফেলতে হবে, আর চিংচিংয়ের সামনে তার ভালো মানুষের মুখোশটা খুলে ফেলতে হবে। প্রিন্স সেই ঘরে ঢুকতেই যাচ্ছিল, তখনই জিনশুয়ান তাকে আড়ালে সরিয়ে নেয়। সে যখন নদীর ধারে প্রিন্সের ওই পার্সটা পেয়েছিল, তখন সে ওই নদীতে ঝাঁপ দিয়েছিল, আর এর ফলে সেই গ্রামে চলে এসেছে। সেই গ্রামে এসে সব কিছু বুঝতে পেরেছে, আর সে এখানে এসে দেখতে পায় যে দাদিমা আর ফেইয়াং মিলে প্রিন্সের জন্য ফাঁদ পেতে রেখেছে এখানে। এটা শুনে প্রিন্স আর ওই রুমের ভিতরে যায় না। এরপর প্রিন্স জিনশুয়াংকে সাবধানে থাকতে বলে এবং কোনো ঝামেলা পাকাতে না বলে। এরপর চিংচিং ওই রুমের ভিতরে গেলে ফেইয়াং মনে করে যে প্রিন্স এসেছে। সে তলোয়ার তাক করে, কিন্তু দেখা যায় সেটা ছিল চিংচিং। চিংচিং বলে, প্রিন্স কোথায়? তোমরা তো তার জন্য ফাঁদ পেতে রেখেছ, সে কি এসেছে? তোমরা শুধু শুধু তাকে সন্দেহ করছো। তখন দাদিমা বলে, আসেনি। এমন তো হতে পারে যে সে হয়তো আগে থেকেই বুঝতে পেরেছিল আমাদের পরিকল্পনা। সে খুবই ধূর্ত এবং বুদ্ধিমান। এরপর চিংচিং তার রুমে গিয়ে দেখতে পায় প্রিন্স আর সুজুকি মিলে তার রুমে বসে বেকড টারো খাচ্ছে। এরপর সেও খায়, যেটা খুব মজার ছিল। জিনশুয়ানের খুব ঠান্ডা লাগছিল, তাই সে ফেইয়াংয়ের রুমে ঢুকে ফেইয়াংয়ের ড্রেস চুরি করে। আর ফেইয়াং ভাবে যে এটা প্রিন্সের কাজ। সকাল হতেই ফেইয়াং গিয়ে প্রিন্সের সাথে ঝগড়া শুরু করে। প্রিন্স তো কিছুই বুঝতে পারে না যে ফেইয়াং কিসের কথা বলছে। তো চিংচিং এসে এদেরকে তখন থামায়, আর তারা তিনজন গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ে। চিংচিং আর প্রিন্স একসাথে গ্রাম ঘুরছিল। সেখানে দুজন লোক চেস খেলা নিয়ে ঝগড়া করছিল। তখন সেখানে ওরা দুজন যায়, আর
প্রিন্স ওদের সাথে খেলা শুরু করে। অন্যদিকে ফেইয়াং রাস্তায় একা একা হাঁটছিল আর নিজে নিজে কথা বলছিল। তখন জিনশুয়ান তার পিছু করে। জিনশুয়ান বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মাস্টারের পেছনে লাগো? দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। এদিকে ওই লোকগুলো প্রিন্সের সাথে 15 বার খেলায় হেরে যায়। তারপরেও তারা খেলা থেকে সরে না। এরপর শেষে প্রিন্স নিজে থেকেই হেরে যায়। এরপর যখন তারা আবার গ্রাম ঘুরতে বের হয় তখন চিংচিং বলে, তুমি ইচ্ছা করে কেন হেরে গেলে? তখন প্রিন্স বলে, আমার হার যদি তাদের খুশির কারণ হতে পারে তাহলে আমি হেরে গিয়েই ভালো। এরপর প্রিন্সের মাকে দেখানো হয় সে ক্যারেজে করে ইয়াওঝাও শহরে যাচ্ছে। সে চিন্তায় আছে যে প্রিন্সের হারিয়ে যাওয়ার খবরে কেউ আবার তাদের কোনো ক্ষতি না করে বসে। এদিকে জিনশুয়ান তো ফেইয়াংয়ের পেছনে এমনভাবে লেগেছে যে সে ফেইয়াংয়ের খাবারও চুরি করে খেয়ে নেয়। কিন্তু সে যখন ফেইয়াংয়ের ঘুমন্ত অবস্থায় জিনশুয়ান সেখান থেকে পালিয়ে যায়। আর তার পালিয়ে যাওয়ার পরই সেখানে দাদিমা আসে। তখন ফেইয়াং দাদিমাকে বলে দেয় যে, দাদিমা, এখানে আরও একজন আউটসাইডার আছে আর সে একজন মেয়ে। জিনশুয়ান পালিয়ে প্রিন্সের কাছে আসে। প্রিন্স এরপর তাকে ওই নদীতে নামায় রাস্তা খোঁজার জন্য, কিন্তু সে নদীতে নেমে কোনো রাস্তা খুঁজে পায় না। কিন্তু নদীর তলদেশের স্রোতের অবস্থার কথা শুনে প্রিন্স বুঝতে পারে যে পূর্ণিমার দিন তারা এখান থেকে যেতে পারবে। এরপর জিনশুয়ান যখন একা একা রাস্তায় হাঁটছিল তখন ফেইয়াং আর দাদিমা এসে জিনশুয়ানকে ধরে জেরা করতে শুরু করে। দাদিমা জিনশুয়ানকে তার হাতের দণ্ডটা দিয়ে আঘাত করে। এতে জিনশুয়ান অনেকটাই আহত হয়ে যায়, কিন্তু সে তাদের কাছে ধরা দেয় না। জিনশুয়ান তখন সেখান থেকে পালিয়ে প্রিন্সের কাছে এসে তাকে বাঁচাতে বলে। এরপর দাদিমা আর ফেইয়াং প্রিন্সের ঘরে ঢুকে জিনশুয়ানকে খুঁজতে থাকে। ফেইয়াং জিনশুয়ানকে যেখানে লুকিয়ে রাখা হয়েছিল সেদিকে এগোতে থাকে এবং সেই জায়গাটারই পর্দা সরিয়ে ফেলে, কিন্তু দেখা যায় সেখানে জিনশুয়ান ছিল না, সে আগেই সেখান থেকে পালিয়েছিল। কিন্তু তবুও দাদিমা আর ফেইয়াং প্রিন্সকে দোষারোপ করতে থাকে। তারা বলতে থাকে যে প্রিন্স একা আসেনি, আরও বিভিন্ন আউটসাইডারদেরকে এখানে নিয়ে এসেছে তাদের ক্ষতি করার জন্য। এটা বলে দাদিমা প্রিন্সকে মারতে নিলে চিংচিং তাকে আটকায়। এতে দাদিমা চিংচিংয়ের উপর রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর প্রিন্স জিনশুয়ানকে একটা গুহার ভিতরে নিয়ে গিয়ে সেখানেই থাকতে বলে। পরের সিনে আমরা দেখি গ্রামের কিছু মেয়ে চিংচিংয়ের জন্য বিয়ের পোশাকের কাপড় সিলেক্ট করতে বলে। তখন সেখানে প্রিন্স এসে বলে এগুলো ওয়েডিং ড্রেসের জন্য উপযোগী না, প্রিন্স নিজে তাদের ওয়েডিং ড্রেসের কাপড় মেক করবে। অন্যদিকে এই জিনশুয়ান তো এক জায়গায় বসে থাকবার মেয়েই না, সে হরিণের মতো তিরিং বিরিং করতে থাকে। এই তিরিং বিরিং করতে করতে সে ফেইয়াংয়ের কাছে ধরা খেয়ে যায়। সে ফেইয়াংকে মজা দেখাতে গিয়ে নিজেই ফেঁসে যায়। এরপর সে গুহায় ঢুকে পড়ে। ফেইয়াং যখন তাকে ধরতে তার কাছে আসবে তখনই সে তার কাছে থাকা একটা পাউডার ফেইয়াংয়ের দিকে ছুঁড়ে মারে। এতে ফেইয়াং অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আর তার কিছুক্ষণের মধ্যেই জিনশুয়ান নিজেও অজ্ঞান হয়ে ফেইয়াংয়ের উপরেই পড়ে। আর তখন অ্যাক্সিডেন্টালি তাদের মধ্যে কিস হয়ে যায়। এই কোরিয়ান ড্রামা, চাইনিজ ড্রামা এগুলোর এই একটা কমন সিন। স্টার জলসা আর জি বাংলার ড্রামাগুলোতে যেমন নায়কের হাত থেকে অ্যাক্সিডেন্টালি সিঁদুর পরে নায়িকার সাথে বিয়ে হয়ে যায়, সেই রকম এই কোরিয়ান আর চাইনিজ ড্রামাগুলোতে নায়ক নায়িকার উপর পড়বে, না হলে নায়িকা নায়কের উপর পড়বে আর তাদের অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যাবে। যাই হোক, তারা দুইজন সেখানে অজ্ঞান হয়ে কিছু সময় পড়ে থাকে। এরপর যখন ওদের দুজনের জ্ঞান ফিরে জিনশুয়ান সেখান থেকে চলে যেতে নিলে ফেইয়াং তাকে ছুরিতাক করে আর বলে, দাঁড়াও মেয়ে, তুমি আগে বলো আমাকে যে তুমি আমার সাথে কি করেছো, তুমি আমার উপর এটা কোন ধরনের পাউডার প্রয়োগ করেছো। তখন জিনশুয়ান বলে, তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করছি, সেটার উত্তর দাও, তুমি আমার সাথে এটা কি করলে? তখন ফেইয়াং তো মনে করতে পারে না যে সে কি করেছে। তখন জিনশুয়ান বলে, কি মনে করতে পারছো না? আমি একটা ইনোসেন্ট মেয়ে, আর তুমি আমার সাথে এটা কি করেছো? এখন আবার আমাকে মেরে ফেলতে চাইছো? ঠিক আছে, আমাকে এখনই মেরে ফেলো। যদি এখনই মেরে ফেলতে পারো তাহলে আমাদের সম্পর্কে কেউ কিছুই জানবে না। মানে জিনশুয়ান এখানে ফেইয়াংয়ের অজ্ঞান হওয়ার সুযোগ নিয়ে ফেইয়াংয়ের উপরেই উল্টা চাপ সৃষ্টি করেছে। সে বলে, আমাকে মেরে ফেলো, এখন আর আমার মধ্যে কোনো ইনোসেন্স নাই, এখনই মেরে ফেলো। ফেইয়াংয়ের তখন ওই কিসের সিনটা মনে করে নিজেকে দোষী ভাবতে থাকে। সে কিছু বুঝে উঠতে পারছিল না। তখন জিনশুয়ান বলে, এখনও মারোনি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি আমার মাস্টারকে গিয়ে খুঁজবো। তখন সে যেতে যেতে বলে, ছেলেটা কত বোকা। এরপর আমরা প্রিন্সকে দেখি, সে তাদের বিয়ের জন্য অনেকগুলো ফ্যাব্রিক মেক করেছে।
তখন সেখানে চিংচিং যায়। চিংচিং গিয়ে প্রিন্সের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে কান্না করে, আর প্রিন্সও চিংচিংয়ের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছিল। তখন চিংচিং প্রিন্সকে বলে, জু জিংলুন, আমার তোমাকে কিছু বলার আছে। প্রিন্স বলে, বলো। চিংচিং বলে, তোমাকে একটা প্রমিস করতে হবে। তুমি যদি কখনো এই তাংহুয়াসাং গ্রাম থেকে বের হতে পারো বা চলে যেতে পারো, তাহলে কখনো কোনোদিনও এই গ্রামের ঠিকানা অন্য কাউকে দিবে না। প্রিন্স তখন মনে মনে ভাবে, সে কি আমাকে টেস্ট করছে নাকি সত্যি আমাকে যেতে দিবে। প্রিন্সকে চুপ করে থাকতে দেখে চিংচিং আবারও প্রশ্ন করে যে কি হলো, প্রমিস করবে না? তখন প্রিন্স বলে যে প্রমিস করলাম। তখন চিংচিংও মনে মনে বলে, তার মানে সে হয়তো চলেই যাবে। তখন ইওয়ান এসে চিনচিনকে খবর দেয় যে চিনচিন, ডার্ক ফরেস্টের বিস্টগুলো ব্যারিয়ার ব্রেক করে গ্রামের খুব কাছাকাছি চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই তারা গ্রামের ভিতরে প্রবেশ করে ফেলবে। চিনচিন তখন প্রিন্সকে বলে, তোমার প্রমিসের কথা কিন্তু মনে রাখবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়।